কিন্তু ফার্দার আর কোনো রাউন্ডে পার্টিসিপেট করতে পারবে না, তুমি ডব্লিউবিজি এর কাউন্সিলিং থেকেই বাতিল হয়ে যাবে। যেই পেজটাতে 3টে সেকশন থাকবে যেগুলো 3টাই ইনকমপ্লিট থাকবে, এই 3টাকেই আমাকে কমপ্লিট করতে হবে। তোমার মনে হচ্ছে সেকেন্ড রাউন্ডে তুমি উপরের এই 5টা চয়েসের মধ্যে যে কোনো একটা চয়েসে পেয়ে যেতে পারো, তুমি তখন কি করবে? ইএস আপগ্রেডেশন। যার কোথায় হয়েছে আমার অ্যালটমেন্ট, একাডেমিক অফ টেকনোলজি আদি সপ্তগ্রামে যেমন অ্যালটমেন্ট হয়েছে। এখানে অ্যালটমেন্ট ক্যাটাগরি খুব ভাইটাল একটা জিনিস, যে টিউশন ফি ওয়েভার মানে টিএফডব্লিউ ক্যাটাগরি দিয়ে পরে অ্যালটমেন্ট হয়েছে। এখানে একটা অ্যালোকেশন আইডি বলে একটা অপশন চলে আসবে, যে 5,000 টাকা তোমাকে দিতে হবে, এই টাকাটা রিফান্ডেবল। ডব্লিউবিজি 2024-এর সিট অ্যালটমেন্ট রেজাল্ট কিন্তু তোমাদের পাবলিশ হয়ে গেছে। তোমরা এখন ওয়েবসাইটে লগ ইন করে সিট অ্যালটমেন্ট রেজাল্টটা দেখতে পারবে, অর্থাৎ তোমার কোন কলেজে অ্যালটমেন্টটা হলো সেটা তুমি চেক করতে পারবে। তো সেটা আমরা দেখবো, কিন্তু তার আগে তোমরা শুনো খুব ভালো করে। এই রাউন্ডটা ভীষণ ভাইটাল একটা রাউন্ড। তোমাদের যাদের যাদের সিট অ্যালট হবে তাদেরকে প্রচুর প্রসেসের মধ্যে দিয়ে যেতে হবে। আমি একটা একটা করে প্রতিটা প্রসেসকে আলোচনা করবো, ভিডিওটার সাথে প্রথম থেকে শেষ পর্যন্ত যুক্ত থাকবে। একটা স্টেপ যদি ভুল হয়ে যায় তুমি কিন্তু একটা গোটা বছর তোমার নষ্ট হয়ে যাবে। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, যা যা বলবো সেই জিনিসগুলোকে সেরকমভাবেই ফলো করবে। অনেকের মধ্যে প্রশ্ন থাকে যে যদি আমি এই রাউন্ডে আমার অ্যালটমেন্ট হয়েছে, আমি যদি সিট অ্যাকসেপ্টেন্স ফিস না পেমেন্ট করি একটা 5,000 টাকা, আমি কি পরের রাউন্ডে যেতে পারবো? স্ট্রিক্টলি এই রাউন্ডে বলে দেওয়া হয়েছে ডব্লিউবিজি এর পক্ষ থেকে, যে তুমি যদি এই রাউন্ডে 5,000 টাকা সিট অ্যাকসেপ্টেন্স ফিস না করো, যদি তুমি কোথাও সিট অ্যালট হয়েছে, তুমি কিন্তু ফার্দার আর কোনো রাউন্ডে পার্টিসিপেট করতে পারবে না, তুমি ডব্লিউবিজি এর কাউন্সিলিং থেকেই বাতিল হয়ে যাবে। তাহলে এই জিনিসটা কিন্তু মাথায় রাখবে, সতর্ক থাকবে। আমরা একদম ডিরেক্ট দেখে নিই যে কোথা থেকে তুমি আমাদের অ্যালটমেন্ট রেজাল্টটা দেখতে পাবে। দেখো, এটা হচ্ছে আমাদের ডব্লিউবিজি এর অফিসিয়াল ওয়েবসাইট। অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর নিচের দিকে আমরা দেখতে পাবো যে সিট অ্যালটমেন্ট রেজাল্ট ফর রাউন্ড 1 ডব্লিউবিজি কাউন্সিলিং 2024। তো যখনই আমরা এই অপশনটাতে ক্লিক করবো, আমাদের কাছে একটা নতুন পেজ ওপেন হয়ে যাবে, যেখান থেকে আমাদেরকে কি কি পুট করতে হবে। আমার নিজের টাইপ অফ রেজিস্ট্রেশন, মানে তুমি কিসের থ্রু দিয়ে করেছিলে যখন রেজিস্ট্রেশন করেছিলে, শুধুমাত্র ডব্লিউবিজি নাকি ডব্লিউবিজি যেই মেন দুটো দিয়ে করেছিলে সেটা সিলেক্ট করবে। আর যথারীতি তোমার নিজের রোল নাম্বার, তোমার পাসওয়ার্ডটা পুট করবে, সিকিউরিটি পিনটা এখানে পুট করবে, দিয়ে তারপর সাইন ইন করবে। এরপর তোমরা সাইন ইন করার পর তোমার কাছে ওটিপি আসবে যথারীতি, দিয়ে তারপর তোমরা যেখানে যাবে আমি দেখিয়ে দিচ্ছি। দেখো, লগ ইন করার সাথে সাথে তোমরা এই সেকশনটার থেকে দেখতে পাবে যে তোমাদের সিট অ্যালটমেন্ট রেজাল্ট বলে একটা অপশন আছে, যে অপশনটাতে আমরা যখনই ক্লিক করবো আমরা দেখতে পাবো। তার আগে এইখানে দেবে বলে দিয়েছি যে রাউন্ড 1-এ তোমাদের সিট অ্যালটমেন্ট রেজাল্টটা ডিক্লিয়ার করে দিয়েছে, এখানটাতে তুমি দেখতে পাবে। যখনই আমরা এই জায়গাটাতে ক্লিক করবো, আমাদের কাছে নেক্সট একটা পেজ আসবে, যেই পেজটাতে 3টে সেকশন থাকবে যেগুলো 3টাই ইনকমপ্লিট থাকবে, এই 3টাকেই আমাকে কমপ্লিট করতে হবে। ভিডিওটা কন্টিনিউ করার আগে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে। আমি সচরাচর বলি না আমার ভিডিওতে যে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কিন্তু আমরা 1 লক্ষ পরিবারের খুবই কাছে আছি, আর কয়েকশো সাবস্ক্রাইবার হয়ে গেলে আমরা 1 লক্ষ পরিবার হয়ে যাবো। তো তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে, অবশ্যই সাবস্ক্রাইব করবে চ্যানেলটাকে। আর একটা জিনিসের জন্য আমি সাবস্ক্রাইব করতে বলছি তোমাদেরকে, কারণ আমি ইঞ্জিনিয়ারিং লাইফে 4 বছর পেরিয়ে এসেছি। আমি জানি যে কেমনভাবে তোমাদেরকে পড়াশোনা করতে হবে, কোথা থেকে পড়াশোনা করতে হবে, কোথা থেকে তোমরা ম্যাটেরিয়ালগুলো পাবে, সেই সব নিয়ে পুরো আমি গাইড করবো। তাহলে কলেজে যখন তুমি ভর্তি হবে, তারপরেও যেই তোমাকে লাইফটা পেরোতে হবে, সেখানেও কিন্তু তুমি আমার কাছ থেকে হেল্প পাবে একটা দাদা হিসেবে, বা আমি একটা সিনিয়র হিসেবে তোমাদের সবসময় পাশে আছি। তো অবশ্যই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে। চলো আমরা বাকি ভিডিওটা কন্টিনিউ করি। প্রথম কি, যে ভিউ সিট অ্যালটমেন্ট রেজাল্ট, সেটাও ইনকমপ্লিট আছে তোমাদের এইদিকে। আচ্ছা, নেক্সট আছে আমাদের সিট অ্যাকসেপ্টেন্স ফিস পেমেন্ট, আর আছে ডাউনলোড প্রভিশনাল অ্যালটমেন্ট লেটার। প্রথমত এইটা অনেক ক্যান্ডিডেটের নাও আসতে পারে, মানে এই জিনিসটা দেখাবে না, সে দেখিয়ে দেবে যে তার কোনো প্রকারে কোনো সিট অ্যালট হয়নি এই রাউন্ডে। তারা কি করবে, চিন্তার কিছু নেই, তোমরা ওয়েট করো। তোমাদের হয় ফার্দার পরবর্তী যে রাউন্ডগুলো আছে সেই রাউন্ডগুলোতে তুমি পেতে পারো, যদি তুমি সঠিকভাবে চয়েস ফিলিংটা করেছিলে তোমার র্যাঙ্কের অ্যাকর্ডিং। আচ্ছা, এরপর যখনই আমরা এই সাইডে যাব, আমাদের কাছে এইখানে একটা অপশন থাকবে সিট অ্যালটমেন্ট রেজাল্ট। আমাকে এই জায়গাটাতে ক্লিক করতে হবে, তাহলে এই যে ভিউ সিট অ্যালটমেন্ট রেজাল্টটা যেটা ইনকমপ্লিট ছিল, সেই ইনকমপ্লিটটা কমপ্লিট হয়ে যাবে। যখনই আমরা ওখানে ক্লিক করব, আমার কাছে এইখানে চলে আসবে যে আমি কোথায় হয়েছে আমার অ্যালটমেন্ট, একাডেমিক অফ টেকনোলজি আদি সপ্তগ্রামে যেমন অ্যালটমেন্ট হয়েছে। এটা তোমার বিভিন্ন হবে, যে তোমার র্যাঙ্ক কত সেই হিসেবে তোমার একটা অ্যালটমেন্ট হবে, কোন ডিপার্টমেন্টে হবে, টিএফডব্লিউ ক্যাটাগরিতে যেমন হয়েছে। এখানে অ্যালটমেন্ট ক্যাটাগরি খুব ভাইটাল একটা জিনিস, যে টিউশন ফি ওয়েভার মানে টিএফডব্লিউ ক্যাটাগরি দিয়ে পরে অ্যালটমেন্ট হয়েছে। তো এই ক্যান্ডিডেটটার কী কী লাগবে, সবচেয়ে প্রথমে দেখতে হবে যে এই ক্যান্ডিডেটটা জেনারেল, এসসি, এসটি, ওবিসি না কি, সেটা আগে দেখতে হবে। যদি সে ওবিসি হয়ে থাকে তাহলে তার কিন্তু এখানে ওবিসি সার্টিফিকেট লাগবে, ওবিসি এনসিএল লাগবে। অনেকে জানি এবছর ওবিসি এনসিএল করাতে পারোনি, তাদের কিন্তু এই রাউন্ডে তুমি যেই কলেজটা পেয়েছো, যদি সেই কলেজ তোমার ওবিসি সার্টিফিকেটটাকে অ্যাপ্রুভ করে নেয়, তাহলে তোমাকে ওখানে অ্যাপ্রুভাল দিয়ে দেবে, তুমি ওই কলেজে ভর্তি হতে পারো, নয়তো তুমি আপগ্রেডেশনে যেতে পারো, যেই বিষয়ে আমি একটু পরে আসছি। কিন্তু যদি অ্যাকসেপ্ট না করে, ওবিসি এনসিএল ছাড়া যদি তোমাকে ওখানে অ্যাকসেপ্ট না করে, কারণ ডব্লিউবিজি বোর্ডকে ফোন করা হয়েছিল, তারাও একদম ডিরেক্ট এই কথাটাই বলেছে যে তাদের কাছেও কোনো নোটিশ নেই, তারাও কিছু জানে না যে কী করতে হবে। বলে দিল যে কলেজ যেটি চাইবে সেটি তোমাকে করবে। যদি কলেজ তোমাকে অ্যাপ্রুভ করে, তাহলে তুমি ইয়েস আপগ্রেডেশন বা নো আপগ্রেডেশন যেটা তুমি চাইবে সেটা করতে পারো। আর যদি অ্যাপ্রুভ না করে, তখন কিন্তু একটা
বিপদ আছে, তখন তোমার ওই রাউন্ডে যে সিটটা তুমি পেয়েছিলে সেই সিটটা তোমার ক্যান্সেল হয়ে গেল। সাপোজ ধরো এইখানে অ্যালটমেন্ট ক্যাটাগরিটা কি দেওয়া হয়েছিল, ওবিসি দিয়ে করে হয়েছে, কিন্তু তোমার ওবিসি এনসিএল সার্টিফিকেট নেই, ইডাব্লিউএস দিয়ে হয়েছে কিন্তু তোমার ইডাব্লিউএস সার্টিফিকেট নেই, তখন কিন্তু তোমার এই যে এই কলেজটা সিটটা ক্যান্সেল হয়ে যাবে যেটা তুমি পেয়েছো। তুমি সেকেন্ড রাউন্ডে আবার পার্টিসিপেট করতে পারবে, কিন্তু তখন কি হিসেবে পার্টিসিপেট করবে, জেনারেল হিসেবে পার্টিসিপেট করবে। তোমাকে একটা পিডিএফ আকারে পিডিএফে একটা ফরম্যাটে বের করে উপর দিয়ে দেবে যে তোমার সিট ক্যান্সেল হয়ে গিয়েছে, তুমি ফার্দার পরের রাউন্ডে যাচ্ছ, তখন তোমার ক্যাটাগরিটা হয়ে যাবে জেনারেল। এরপর তুমি যখন জেনারেল হিসেবে সেকেন্ড রাউন্ডে পার্টিসিপেট করছো, তখন কি তোমার একটা তুমি সাজিয়েছিলে কলেজগুলো, সেটা কি প্রথম থেকে শেষ পর্যন্ত যাবে, নাকি একটা কলেজ অ্যালট হয়েছিল তার উপরের কলেজগুলোকে শুধুমাত্র নেবে? না, প্রথম থেকে শেষ পর্যন্ত যত কলেজ তুমি সাজিয়েছিলে সব কলেজগুলোকে ফিল্টারের মধ্যে নেওয়া হবে। অর্থাৎ সেকেন্ড রাউন্ডে তুমি যে কোনো একটা কলেজ পেতে পারো তোমার চয়েসের মধ্যে। সাপোজ ধরো তুমি 1 2 3 4 5 6টা সাজিয়েছিলে, 5 নাম্বারটাতে পেয়েছিলে, মানে 1 থেকে 4-এর মধ্যে যে কোনো একটাতে পাবে কি সেকেন্ড রাউন্ডে? না, 1 থেকে 6-এর মধ্যে যেটাতে ইচ্ছা পেতে পারো, বা তার নিচে যদি আরো থাকে সেগুলোতেও পেতে পারো, কোনো চিন্তার কিছু নেই। ঠিক আছে, এই জিনিসটাকে মাথায় রাখবে। কোনো প্রকারে কোনো কাউন্সিলিং থেকে বাতিল হয়ে যাবে না তুমি, তোমার জাস্ট ক্যাটাগরিটা চেঞ্জ হয়ে পরে জেনারেলে হয়ে যাবে, তোমার সিটটা ক্যান্সেল হয়ে যাবে, ফার্দার পরের রাউন্ডে আবার পার্টিসিপেট করবে। এই জন্য এবছর ওবিসিদের কাট অফ কিন্তু অনেকটা হাই যাবে, মানে অনেক বেশি র্যাঙ্ক পর্যন্ত ছেলেরা কিন্তু ওবিসি দিয়ে পরে গভর্নমেন্ট কলেজগুলোতে চান্স পেয়ে যাবে মেনলি। ঠিক আছে, তার আগে আমরা এই সাইডে আসবো, এই ইউনিক অ্যালোকেশন আইডি বলে একটা সেকশন তোমাদের দিতেও পারে। তো এই ইউনিক অ্যালোকেশন আইডি যখন সেকশনে আমরা ক্লিক করব, তখনই আমাদের এখানে একটা অ্যালোকেশন আইডি বলে একটা অপশন চলে আসবে। জানি না এটা এবছর দেবে কিনা, আমি এখনো পর্যন্ত চেক করিনি। তো এই অ্যালোকেশন আইডিটা যদি চলে আসে, এটা কিন্তু তুমি কেয়ারফুলি নোট করে রাখবে একটা খাতাতে, কারণ তোমাকে যখন তুমি ভেরিফিকেশন করতে যাবে বা কোনো একটা কলেজে অ্যাডমিশন নিতে যাবে, এটা প্রতিজনের জন্য ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা, তোমার কিন্তু সেই সময় এটাকে দিতে হবে তোমাদেরকে যখন তারা চাইবে। তার জন্য এটাকে কিন্তু নোট ডাউন করে রাখবে, এটা খুবই ইম্পর্টেন্ট। এই জায়গাটা হয়ে যাওয়ার পর আমরা এইদিকে দেখো পে সিট অ্যাকসেপ্টেন্স ফিস বলে একটা অপশন রয়েছে, এইখানে আমাকে ফিসটা পেমেন্ট করতে হবে, তারপর আমাকে ডাউনলোড সিট অ্যালটমেন্ট লেটার এইটা আমাকে করতে হবে। যতক্ষণ পর্যন্ত আমি এখানে পেমেন্ট করছি, আমি সিট অ্যালটমেন্ট লেটারটাকে ডাউনলোড করতে পারবো না। এখানে যখনই আমরা ক্লিক করব, আমাদের কাছে এখানে চলে আসবে যে 5000 টাকা তোমাকে দিতে হবে, এই টাকাটা রিফান্ডেবল। যদি তুমি কোনো একটা কলেজে অ্যাডমিশন না নাও, একদম লাস্ট রাউন্ড পর্যন্ত তুমি ভাবলে যে আমি এইদিকে যাবো না, তখন তুমি এটা রিফান্ড পেয়ে যাবে। আদারওয়াইজ তুমি যদি কোনো একটা কলেজে অ্যাডমিশন নিয়ে নাও, বা তুমি যদি ভাবছো যে আমি পরবর্তী যে কোনো একটা কলেজে অ্যাডমিশন নেব, তখন কিন্তু তোমার ওই কলেজের অ্যাডমিশন ফিসের সঙ্গে তোমার এই টাকাটা কেটে যাবে। ধরো তুমি ফার্স্ট রাউন্ডে একটা কলেজ পেয়েছো, সেকেন্ড রাউন্ডে আপগ্রেডেশন হয়ে পরে অন্য একটা কলেজ পেয়েছো, তখন এই টাকাটাও চলে যাবে এই কলেজটাতে। ঠিক আছে, তোমাকে একবারই পেমেন্ট করতে হবে, এটা বারবার পেমেন্ট করার জিনিস নয়, একবার পেমেন্ট করলেই হবে, আর কোনোবার পেমেন্ট করতে হবে না। আর এটা তোমার অ্যাডমিশন ফিসের সঙ্গে কেটে যাবে, এইটাও কিন্তু নিশ্চিন্তে থাকো। বা তুমি যদি অ্যাডমিশন না নাও, তুমি এটা রিফান্ড পেয়ে যাবে, নিশ্চিন্তে থাকতে পারো। এটা পেমেন্ট করে দেওয়ার পরেই তোমরা এই সাইডে ডাউনলোড সিট অ্যালটমেন্ট লেটারের এই অপশনটাতে যাবে, সিট অ্যালটমেন্ট লেটারটাকে ডাউনলোড করবে, দুটো কালার কপি, তার সাথে জেরক্স আর যত কিছু করার সেগুলোকে করে রাখবে। খুব ইম্পর্টেন্ট এই জিনিসটাকে, এটাকে তোমাকে নিয়ে যেতেই হবে যবে তুমি ভেরিফিকেশন করাতে যাবে। এবার ভেরিফিকেশন আমাকে কবে করাতে যেতে হবে, তার জন্য আমাকে এই টাইম শিডিউলটা একটু দেখতে হবে। দেখো খুব ভালো করে দেখো, আমাদের ফার্স্ট রাউন্ডের রেজাল্ট বেরিয়েছে আজকে। এরপর আমরা এই পেমেন্ট অফ সিট অ্যাকসেপ্টেন্স ফিস পেমেন্ট আমরা করে দিয়েছি 5000 টাকা। আমি কি করব, একটা সিট অ্যালটমেন্ট লেটার পেয়েছি, সেটাকে ডাউনলোড করে নিয়ে পরে গেছি, প্রিন্ট আউট বের করে নিয়ে পরে যাবে, ওটাকে সাবমিট করতে হয়, খুব ভাইটাল জিনিস। তো এরপর গিয়ে পরে আমাকে কি করতে হবে, ভেরিফিকেশন করাতে হবে, যেখানে আমরা ইয়েস আপগ্রেডেশন আর নো আপগ্রেডেশন করাতে পারবো। ইয়েস আপগ্রেডেশন আর নো আপগ্রেডেশন জিনিসটা কি, আমি একটু পরে একটা ফরম্যাট দেখাচ্ছি, ওই ফরম্যাটটাকে সাথে করে নিয়ে যেতে হবে তুমি যেইটা করতে চাইছো। এবারে ইয়েস আপগ্রেডেশন নো আপগ্রেডেশন জিনিসটা কি আমি একটু বলে দিই। সাপোজ তুমি 1 2 3 4 5 6 7 8টা কলেজ সাজিয়েছিলে, যার মধ্যে তোমার 6 নাম্বার কলেজটাতে অ্যালটমেন্ট হয়েছে। সাপোজ ধরো তুমি 8টা চয়েস দিয়েছিলে, 6 নাম্বারে তোমার অ্যালটমেন্ট হয়েছে। তুমি এই কলেজটাতে এখন পেয়ে পরে বসে আছো, এই চয়েসটাতে পেয়ে পরে বসে আছো, তোমার গাট ফিলিংস বলছে বা তোমার মনে হচ্ছে সেকেন্ড রাউন্ডে তুমি উপরের এই 5টা চয়েসের মধ্যে যে কোনো একটা চয়েসে পেয়ে যেতে পারো। তুমি তখন কি করবে, ইয়েস আপগ্রেডেশন, যার জন্য তোমাকে একটা পিডিএফকে প্রিন্ট আউট বের করে নিয়ে যেতে হবে 2 কপি, সেটা তোমাকে ওখানে জমা দিতে হবে। তোমার কিছু জিনিসকে লিখে দিয়ে পরে, অনেক ইনস্টিটিউটরা আছে নিজেরাই বের করে পরে করে দেয়, কিন্তু নিজেকে বের করে পর নিয়ে যেতে হবে। আমি দেখিয়ে দিচ্ছি কেমনভাবে করবে। ইয়েস আপগ্রেডেশন তখন করবে। এরপর যদি তোমার মনে হয় যে 6 নাম্বার কলেজটাই তোমার জন্য ভালো, তোমার পছন্দ হয়েছে, ফাটাফাটি লেগেছে, তুমি এখানে অ্যাডমিশন নিয়ে নেবে, তখন তুমি কি করবে, নো আপগ্রেডেশন ফরম্যাটের একটা পিডিএফ আছে, সেটাকে প্রিন্ট আউট বের করে নিয়ে পর জমা করতে হবে। তবে আমার রিকোয়েস্ট থাকবে, যাদের 1 নাম্বার চয়েসটা বাদ দিয়ে যে কোনো চয়েস এসছে, তারা কি করবে, ইয়েস আপগ্রেডেশন করবে। ঠিক আছে, যার 1 নাম্বার চয়েস চলে এসছে, তার কাছে আর কোনো অপশন নেই, তাকে ওই কলেজে অ্যাডমিশন নিতেই হবে, আদারওয়াইজ সে কাউন্সিলিং থেকে বাতিল হয়ে যাবে। ঠিক আছে, সিট অ্যাকসেপ্টেন্স ফিস দিয়ে অ্যাডমিশন নাও,
নয়তো কলেজ তোমার বাতিল হয়ে যাবে, তোমাকে মপ আপ রাউন্ডও তুমি বসতে পারবে না, কিচ্ছু করতে পারবে না, ঠিক আছে, যদি 1 নাম্বার চয়েস কোনোভাবে চলে এসছে, কারণ তুমি ভুল সাজিয়েছিলে বা তোমার র্যাঙ্ক অনেক ভালো এই জন্যও চলে আসতে পারে। আচ্ছা, এরপর যদি আমি ইএস আপগ্রেডেশন এটা করে দিই, আমি পরবর্তী যদি রাউন্ডে উপরের কলেজগুলো না পাই, তখন কি আমার আগের কলেজটা থাকবে, মানে এই 6 নাম্বার কলেজটা কি থাকবে? হ্যাঁ থাকবে। যদি তুমি ইএস আপগ্রেডেশন করেছো, সেকেন্ড রাউন্ড চলে এসছে, সেকেন্ড রাউন্ডে আসার পর আমার বক্তব্য যে যদি আমি এই 1 থেকে 5-এর মধ্যে কোনো কলেজ পেলাম না, তখন কি আমার 6 নাম্বার কলেজটা থাকবে? হ্যাঁ থাকবে। কিন্তু যদি তুমি 1 থেকে 5-এর মধ্যে কোনো একটা কলেজ পেয়ে যাও, 3 নাম্বারটা পেয়ে গেছো, তখন কিন্তু তোমার 6 নাম্বারটা ক্যান্সেল হয়ে যাবে, 6 নাম্বারটাতে তুমি আর আসতে পারবে না। তুমি সর্বদা উপরে উঠতে পারো, নিচে কোনোদিনও নামতে পারবে না। যদি তোমার মনে হয় যে 6 নাম্বারটা পেয়েছো কিন্তু 7-8-এর মধ্যে কোনো একটা কলেজ পেতে চাইছিলে, পাওয়া যাবে না, সবসময় উপরে উঠা যায়, নিচে নামা যায় না। এই জায়গাটা আশা করি ক্লিয়ার হয়ে গেল। এবার দেখে নাও যে ইএস আপগ্রেডেশন, নো আপগ্রেডেশন ফরম্যাটগুলো কিরকম। দেখো ইএস আপগ্রেডেশন আর নো আপগ্রেডেশনটা কোথা থেকে পাবে? অফিসিয়াল ওয়েবসাইটে যাবে, যদিও আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, কিন্তু তোমরা এখান থেকেও ডাউনলোড করতে পারো। ইএস আপগ্রেডেশন, নো আপগ্রেডেশন বলে দুটো ফর্ম আসবে, আমি দেখিয়ে দিই। নো আপগ্রেডেশনটা দেখতে কেমন হবে? এরকম দেখতে হবে, আর ইএস আপগ্রেডেশনটা দেখতে হচ্ছে এরকম হবে, ঠিক আছে। এইটা হচ্ছে নো আপগ্রেডেশন ফর্ম, একটু জুম করে দেখিয়ে দিই তোমাদেরকে। দেখো এখানে স্পষ্ট লেখা আছে নো আপগ্রেডেশন। যারা ইএস আপগ্রেডেশন করতে চাইছো না, অর্থাৎ ওই কলেজটাতে অ্যাডমিশন নিতে চাইছো বা প্রথম চয়েসটাতেই তোমার অ্যালটমেন্ট হয়েছে, তারাই কিন্তু এটা করবে, আদারওয়াইজ কেউ করবে না। ম্যাক্সিমাম জন সবাই কিন্তু ইএস আপগ্রেডেশনই করার চেষ্টা করবে, চিন্তার কিছু নেই, ঠিক আছে। তো এইখানে তোমাদেরকে যেটা করতে হয়, তোমার নিজের নামটা লিখতে হয় এই জায়গাটাতে, তোমার রোল নাম্বারটা লিখতে হয় যেটা তোমার অ্যাডমিট কার্ডে আছে, তোমার এক্সামিনেশন মানে কি WBJEE 2024 লিখবে, এখানে ডেটটা দেবে, যেই ডেটে তুমি যাচ্ছ ভেরিফিকেশন করাতে। এটা দরকার হলে একদম এক্সাম সেন্টারে পৌঁছে পরে লিখবে, তার আগে লিখো না, ঠিক আছে। বাকি এই নিচটা তোমাকে কিছু করতে হবে না, নিচটাতে হচ্ছে তোমার ওখানে বসে পরে করবে, যেটা তোমাদেরকে বলবে একটা সিগনেচার করতে হয়, বাদ বাকিটা ওখানে বসে পরে করবে, যেখানে তুমি ভেরিফিকেশন করাতে যাবে তারা বলবে, তারপরে করবে। ইএস আপগ্রেডেশনটাও সেম, কোনো পার্থক্য কিছু নেই, একই ধরনের ফরম্যাট, এইখানটাতে ডেট লিখতে হয়, কিচ্ছু নেই, একই ফরম্যাট, শুধুমাত্র এখানে ইএস আপগ্রেডেশন লেখা আছে, আর কিছু পার্থক্য নেই, ঠিক আছে। বাকি এখানে তোমার নিজের নাম, রোল নাম্বার, এক্সামিনেশন লিখতে হবে, ডেট লিখতে হবে, বাকি তোমরা ওখানে বসে পরে করবে, সিগনেচার একটা করতে হয় সেটা করবে, ঠিক আছে। আচ্ছা, আশা করি ফরম্যাটটা দেখে নিলেন। এরপর কি কি ডকুমেন্টস নিয়ে যেতে হবে সেটা একটু ভালো করে শোনো। তোমার ডকুমেন্টসের নিশ্চয়ই একটা ফাইল আছে, ঠিক আছে, সব ফাইলটা নিয়ে চলে যাবে। বাস্তব কথা, শুনতে হাস্যকর লাগলেও এটাই সত্যি, যে তোমার যে একটা ফাইল, নিজের তো একটা ফাইল থাকবে যেটার ভিতরে তোমার যত কিছু দুনিয়ার সব সার্টিফিকেট ঢোকানো আছে সেইটাকে সাথে করে নিয়ে যাবে। কারণ ওখানে গিয়ে পরে তুমি দেখবে যে আমি আনতে ভুলে গেছি, সেটা আনতে ভুলে গেছি, দরকার কি পুরোটাকে নিয়ে যাবে। এরপর আমি বলি যে স্পেসিফিকলি কি কি জিনিসগুলোকে লাগবে। তুমি একটা সিট অ্যালটমেন্ট রেজাল্টকে ডাউনলোড, লেটারটাকে ডাউনলোড করেছিলে, সেটা দুটো ফটোকপি নিয়ে যাবে, বের করে পরে প্রিন্ট আউট। এখানে বাদ বাকি যতগুলো বলছি সেগুলো দুটো করে কপি নিয়ে যাবে, যেগুলো অরিজিনাল বাদ দিয়ে একটা করে জেরক্স নিয়ে যাওয়া, আর কিছু নয়, ঠিক আছে। আচ্ছা, এবার শোনো, সবচেয়ে প্রথমে আমাকে যেটা নিয়ে যেতে হবে, সকল ক্যান্ডিডেটদের জন্য ক্লাস 10-এর অ্যাডমিট কার্ড বা ডেট অফ বার্থ সার্টিফিকেট, যে কোনো একটা। তোমার এখানে ডেট অফ বার্থটাকে দেখার জন্য নিয়ে যাওয়া হচ্ছে। আচ্ছা, অনেকের একটা প্রশ্ন ছিল যে যদি আমার কোনো প্রকারে কোনো কিছু ভুল ত্রুটি হয়েছিল, কাউন্সিলিংয়ে কিছু ভুল পুট করে দিয়েছো, কিছু মানে তোমার নাম ভুল করে দিয়েছো, মার্কস পুট করতে ভুল করেছো, সব কিন্তু তুমি ফার্স্ট রাউন্ডে যেই কলেজটা পেয়েছো ওই কলেজে গিয়ে পরে কারেকশন করতে পারবে। ওখানে গিয়ে পরে তোমরা কারেকশনটা করিয়ে নেবে, কোনো চিন্তার কিছু নেই, কারেকশন করিয়ে দেবে। দরকার হলে একটা এফিডেভিট বানিয়ে নিয়ে পর যাবে, একটা যে কোনো অ্যাডভোকেটকে ধরবে, যেটা তোমার ভুল হয়েছে সেটাকে লিখিয়ে নিয়ে পর চলে যাবে যে আমার এইটা ভুল, এইটা মানে এইটা, যে তোমার এই নামটা মানে এই নামটা, তোমার বাবার নামের বানান ভুল হয়েছে, তোমার বাবার অরিজিনাল নাম আর পাশে যেটা তুমি ভুল করেছো দুটোই একই ব্যক্তি, লিখে নিয়ে পর চলে গেলে তোমাকে করে দেবে। এরপর সেকেন্ড যেটা নিয়ে যেতে হবে সেটা হচ্ছে ক্লাস 10-এর মার্কশিট নিয়ে যেতে হবে, ক্লাস 12-এর মার্কশিট নিয়ে যেতে হবে। এটা যারা ওসিআই ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য, এটা বাদবাকি কারোর জন্য নয়, যারা বটো তারাই নিয়ে যাবে, অন্য কেউ নিয়ে যাবে না। WB ডোমিসিয়াল সার্টিফিকেট ডকুমেন্টস কি কি নিয়ে যেতে হবে তার জন্য আমি একটা সেপারেট ভিডিও বানিয়েছিলাম, এই ভিডিওটাকে দেখবে, খুব ইম্পর্টেন্ট ভিডিও, কেমনভাবে ডকুমেন্টস বানাতে হয় না বানাতে হয় সব কিছু আমি বলেছিলাম। এই যে এই ডোমিসিয়াল সার্টিফিকেট কেমনভাবে বানাবে, যেটা তোমরা ইনফরমেশন বুলেটিনের 3.1, 3.1.1 আর 1.2-তে পাবে, ঠিক আছে। তো এটা কি হয়, প্রফর্মা A1 A2 এরকম ভাবে থাকে। A1টা হচ্ছে তুমি ব্লক বিডিও অফিসার থেকে বা SDO ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এদের কাছ থেকে বার করতে পারবে, A2টা হচ্ছে তোমার হেডমাস্টারের কাছ থেকে বের করতে পারবে, যেখান থেকে তুমি পড়াশোনা করেছিলে। এটা ডোমিসিয়াল সার্টিফিকেট কাদের জন্য লাগবে, যারা ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেট তাদের জন্য এটা লাগবে, আদার স্টেটের জন্য কিন্তু এটা লাগবে না। যারা SC ST OBC OBC A OBC B EWS ক্যান্ডিডেট রয়েছে তাদের সকলের জন্য কিন্তু তাদের যে অরিজিনাল সার্টিফিকেট সেই অরিজিনাল সার্টিফিকেট নিয়ে যাবে, EWS দের যেমন সার্টিফিকেট হয় সেটা নিয়ে গেলে। OBC দের জন্য স্পেশালি OBC NCL বা নন ক্রিমিলিয়ার সার্টিফিকেটটা নিয়ে যেতে হবে। এখানে অনেকের কনফিউশন যে এটা আমরা বের করতে পারিনি, তো কিছু করার নেই, WBC বোর্ডও কিছু জানায়নি। এবার কলেজে গিয়ে পর দেখবে যদি অ্যাকসেপ্ট করে তোমাদের ওই মেন সার্টিফিকেটটাকে, যদি অ্যাকসেপ্ট করে ঠিক আছে, না করলে কিছু করার নেই, ঠিক আছে, আমাদের হাতেও কিছু নেই, WBC বোর্ডও কিছু বলছে না, কিছু করার নেই। PWD ক্যান্ডিডেটের জন্য PWD আর TFW যারা ক্যান্ডিডেট
এটা কখন লাগবে? যদি তোমার অ্যালটমেন্ট ক্যাটাগরি, ওই অ্যালটমেন্ট ক্যাটাগরিটা যদি টিএফডব্লিউ হয়ে থাকে তখনই লাগবে, আদারওয়াইজ লাগবে না। ঠিক আছে, যদি তুমি অ্যালটমেন্ট ক্যাটাগরিটা টিএফডব্লিউতে হয়ে থাকে তখনই লাগবে, আদারওয়াইজ লাগবে না। মজার বিষয় হচ্ছে ধরো তোমার অ্যালটমেন্ট ক্যাটাগরিটা হয়েছে ওপেনে, ঠিক আছে, কিন্তু তুমি অ্যাকচুয়ালি ক্যাটাগরিটা তোমার কি যে ওবিসি ক্যাটাগরি, তোমার অ্যালটমেন্টটা হয়েছে ওপেনে কিন্তু তোমার ক্যাটাগরি কি ওবিসি, তখন কিন্তু তোমাকে এনসিএল না সাবমিট করলেও চলবে। এবার কলেজের উপর ডিপেন্ড করে, যদি চাই কিন্তু না সাবমিট করলেও চলবে, যেহেতু তোমার অ্যালটমেন্ট ওপেনে হয়েছে, তুমি তখন ওপেন ক্যান্ডিডেট, তুমি তখন জেনারেল ক্যান্ডিডেট। ঠিক আছে, তো এই জিনিসগুলো থাকে। বাকি এই টিএফডব্লিউ সার্টিফিকেটটাকে সাথে করে নিয়ে যাবে, যেটা টিএফডব্লিউ আছে ইনকাম সার্টিফিকেট 2.5 লাখের নিচে দেখবে ইনফরমেশন বুলেটিনে দেওয়া আছে বা প্রোফর্মাগুলোতে দেওয়া আছে। তোমাদেরকে একটা আলাদা ভিডিও বানিয়েছিলাম, সেই ভিডিওটাকে ফলো করবে, সেই ভিডিওটার থেকে তোমরা জানতে পেরে যাবে। এই সব ডকুমেন্টসগুলোকে সাথে করে নিয়ে যাবে, তার সাথে ফটোকপি আরে যত কিছু নিয়ে যাওয়ার আছে, নিজের পাসপোর্ট সাইজ ছবি, তোমার নিজের হচ্ছে আধার কার্ড, ভোটার কার্ড যদি থাকে, আইডেন্টিফিকেশন কার্ড, আরে সব কিছু সাথে করে নিয়ে যাবে। ঠিক আছে, বললাম গোটা ফাইলটাকে নিয়ে যাবে, যাতে কোনো প্রকারে কোনো কিছু ভুলে না যাও, ওখানে যা চাইবে তাই যাতে বের করার পর তুমি দিয়ে দিতে পারো, তাহলে আর কোনো চিন্তা থাকবে না। এটা ছিল তোমাদের কি কি নিয়ে যেতে হবে। ঠান্ডা মাথায় যাবে, তোমাদেরকে কিন্তু এই যে এই ডেটের মধ্যে যেতে হবে, মাথায় রাখবে। ঠিক আছে, এই 23 তারিখ থেকে 29 তারিখের মধ্যে তোমাদেরকে কিন্তু যেতে হবে। এই ডেটের মধ্যেই তোমরা কিন্তু ভেরিফিকেশন করাতে হবে বা অ্যাডমিশন করাতে হবে, ইয়েস আপগ্রেডেশন নো আপগ্রেডেশন করাতে হবে। এর থেকে দেরি করলে হবে না, 29 তারিখ পর্যন্ত তোমাদের লাস্ট ডেট, তার মতন ভেবেচিন্তে তার মধ্যে যাবে, যেখানেই তোমার পড়ুক তোমাকে গিয়ে পরে ভেরিফিকেশন কমপ্লিট করে আসতে হবে। যদি কোনোভাবে ভেরিফিকেশন এই রাউন্ডে কমপ্লিট না করাতে পারো, অন্তত সিট অ্যাকসেপ্টেন্স ফিসটা দেবে, তবে পরে তুমি মপ আপ রাউন্ডে হলেও বসতে পারবে, কিন্তু পরের রাউন্ডটাতে যেতে পারবে না। ঠিক আছে, ভেরিফিকেশন করানোটা মাস্ট, এটা কিন্তু করাবে। ঠিক আছে, তো আজকের মতন তাহলে ভিডিওটা এই পর্যন্ত। আশা করি ভিডিওটা দেখে পরে অনেকখানি হেল্প পেয়েছো। যদি কোনো কিছু বক্তব্য থাকে তো আমাদেরকে অবশ্যই জানাও। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে।